26শে অক্টোবর 2023 কাতারের কোর্ট 8 জন প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। তারপর দেশের বিরোধী যে রাজনৈতিক দলগুলো তার সাথে সাথে মিডিয়ারা সরকারের বিভিন্ন রকমভাবে সমালোচনা করে। তো দেখুন, বর্তমানে সরকারের অর্থনীতির দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকলেও বিদেশ নীতিতে কিন্তু ভারত অনেকটা এগিয়ে আছে এবং সেই সময় 8 জন প্রাক্তন নৌসেনা কর্মীকে অন্য দেশে অকারণে তাদের মৃত্যুদণ্ডের কারণ বিশেষভাবে কোনো সামনে আসেনি। তার ফলে 8 জন প্রাক্তন নৌসেনা কর্মীকে অন্য দেশে মৃত্যুদণ্ডে সাজা দেওয়ায় দেশের মানুষের ভিতরে একটা বিরূপ প্রভাব পড়েছিল। তারপর 28শে ডিসেম্বর 2023 কাতারের কোর্ট ঘোষণা করে যে 8 জনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে তাদেরকে মৃত্যুদণ্ডের সাজা না দিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হলো। এবং বর্তমানে 12ই ফেব্রুয়ারি কাতারের কোর্ট এই 8 জন প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীকে পুরোপুরিভাবে তারা মুক্তি দিয়েছে এবং বিনা শর্তে একরকম মুক্তি দিয়েছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে কাতারের কোর্টের এই সেনাকর্মীদের মুক্তি দেওয়ার আসল কারণ কি, এর পিছনে ভারত সরকারের গুরুত্ব কতটা, ভারত সরকার এর পিছনে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, আর কাতার কেনই বা মৃত্যুদণ্ডের সাজা দিল এবং মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার ফলে বর্তমানে কেনই বা তারা মুক্তি দিয়েছে সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। 30শে আগস্ট 2022 কাতারের দোহরা গ্লোবাল টেকনোলজি থেকে 8 জন প্রাক্তন নৌসেনা কর্মীকে গ্রেপ্তার করা হয় এবং কাতারের সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি যে তারা এই 8 জনকে কেন গ্রেপ্তার করেছে। এমনকি কাতারে অবস্থিত ভারতের যে দূতাবাস আছে সেই দূতাবাসও 1 মাস পরে জানতে পারে যে 8 জন প্রাক্তন নৌসেনা কর্মীকে কাতার সরকার গ্রেপ্তার করে রেখেছে। তো যাই হোক, কাতারের সরকারের তরফ থেকে কিছু বলা না হলেও মিডিয়ার মাধ্যমে কিন্তু কিছু খবর সামনে আসে। মিডিয়ার মাধ্যমে বলা হয় কাতারের দোহরা গ্লোবাল টেকনোলজি ইতালির সঙ্গে মিলে কাতারের সেনাদের জন্য একটা সাবমেরিন তৈরির প্রজেক্টে কাজ করছিল এবং এই সাবমেরিন তৈরির প্রজেক্টের কিছু গুপ্ত তথ্য বলা হচ্ছে যে সাবমেরিনের পাওয়ারকে বাড়ানোর জন্য যেসব মেটালকে ইউজ করা হয় সেই সব মেটালের গুপ্ত যে তথ্য, সেই তথ্য এই 8 জন প্রাক্তন নৌসেনা কর্মী সেখান থেকে সেই তথ্য চুরি করে নিয়ে তারা ইসরায়েলকে সাপ্লাই করেছে। এরপর কাতারের সরকারের তরফ থেকে কাতারের এই যে দোহরা গ্লোবাল টেকনোলজিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর এই দোহরা গ্লোবাল টেকনোলজি সিইওকে তারা অ্যারেস্ট করে এবং কিছুদিন পর তাকে ছেড়েও দেয়। এছাড়া 70 জন আরও ভারতীয় লোক এই কোম্পানিতে কাজ করছিল, তাদেরকে তারা দেশে পাঠিয়ে দিয়েছে। তো দেখুন, কাতারের সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কখনো বলা হয়নি যে এই লোকগুলোকে তারা কেন গ্রেপ্তার করেছিল। ইভেন ছেড়ে দেওয়ার পরেও এখনও পর্যন্ত তারা কখনো এই তথ্য সামনে আনেনি যে তাদেরকে কেনই বা রিলিজ করা হলো, তাদের উপর অ্যালিগেশন কী ছিল। এমনকি এই 8 জন প্রাক্তন নৌসেনা কর্মীকে যখন কোর্টে ফেস করা হতো সে সময় কিন্তু কেবলমাত্র জাজ তাদের কিছু লোকজন ছাড়া কোনো বাইরের লোককে কোনোভাবেই তারা কোর্টে অ্যালো করেনি। তো এরপর 26শে অক্টোবর 2023 কাতারের কোর্ট এই 8 জন প্রাক্তন নৌসেনা কর্মীকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। এরপরেই কিন্তু ভারত সরকার পুরোপুরিভাবে নড়ে চড়ে বসে। ভারত সরকারের তরফ থেকে 8 জন যে প্রাক্তন নৌসেনা কর্মী যাদেরকে কাতারের সরকার মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে তাদের ফ্যামিলির সঙ্গে কথা বলা হয়। এর কিছুদিন পর 4 ডিসেম্বর 2023 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুবাইতে অনুষ্ঠিত COP28-এর যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে কিছু সময়ের জন্য তিনি কাতারের আমিরের সঙ্গে বৈঠক করেন এবং তার কিছুদিন পরে 28শে ডিসেম্বর 2023 কাতারের কোর্ট এই 8 জন প্রাক্তন নৌসেনা কর্মীকে যে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল তার থেকে তাদেরকে কমিয়ে, সেই সাজা কমিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় এবং তার মাত্র 45 দিন পর কাতারের সরকারের তরফ থেকে এই 8 জন প্রাক্তন নৌসেনা কর্মীকে তারা পুরোপুরিভাবে মুক্তি দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে কাতার কেন এমনটা করলো। অনেকেই বলছে কাতারের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো হওয়ার কারণে এমনটা হয়েছে, কিন্তু দেখুন, ইন্টারন্যাশনাল রিলেশনে কেউ কারোর বন্ধু হয় না, কেউ কারোর শত্রু হয় না। এর আগে আমরা দেখেছিলাম নুপুর শর্মাকে, যে নুপুর শর্মা বিজেপির একজন প্রবক্তা যিনি মুসলিম ধর্মের সম্পর্কে বিরূপ কিছু মন্তব্য করেছিল, যার কারণেই মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক কোথাও না কোথাও একটা খামতে এসেছিল। এবার এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ভারতের বিরোধিতা করেছিল সেই সময়, এর মধ্যে কাতার কিন্তু প্রথম দেশ যারা কাতারে ভারতের যে হাইকমিশনারকে প্রথম তলব করেছিল এবং সেদিক দিয়ে যদি দেখা হয় নুপুর শর্মার কেচের পরে কাতারের সঙ্গে সম্পর্কের খাই কোথাও না কোথাও একটু বেড়েছিল। এছাড়া কাতারের একটা সংবাদ সংস্থা আল জাজিরা, এরা কিন্তু বরাবরই ভারতের বিরোধিতা করে। এমনকি জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে এরা কিন্তু বরাবরই পাকিস্তানকে সমর্থন করে। অন্যদিকে ভারতের বিরোধিতায় কিন্তু এরা বরাবরই খবর প্রকাশিত করে। এছাড়া যদি জাকির নায়েকের কথা বলা হয়, জাকির নায়েক
যাকে ভারত সরকার আমাদের দেশ থেকে বিতাড়িত করেছে, সেই জাকির নায়েককে কিন্তু কাতারে যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই ফুটবল ওয়ার্ল্ড কাপে কিন্তু জাকির নায়েককে তারা গেস্ট হিসেবে ডেকেছিল। এবার দেখুন, কোনো লোককে কেউ গেস্ট হিসেবে ডাকতে পারে, কিন্তু যখন কোনো দেশ কাউকে বিতাড়িত করে, তার বন্ধু দেশ যখন তাকে গেস্ট হিসেবে ডাকে, তখন সেই দেশকে কোথাও না কোথাও একটা অবমাননা করার প্রশ্ন ওঠে। যেমনটা ভাবুন ওসামা বিন লাদেন, যে ওসামা বিন লাদেনকে পাকিস্তান শেল্টার দিয়েছিল, এবং তার কারণে কিন্তু আমেরিকা আজও পর্যন্ত পাকিস্তানকে সমস্ত আতঙ্কবাদী সংগঠনের গড় বলে মনে করে, এবং সারা পৃথিবীর নজরে কিন্তু পাকিস্তানকে নিচু করে দেখে। সারা পৃথিবী মনে করে পৃথিবীর যত আতঙ্কবাদী সংগঠন আছে তাদের যোগাযোগ না হলে তাদের আশ্রয় কোথাও না কোথাও পাকিস্তানে আছে। তো ভেবে দেখুন, ওসামা বিন লাদেন যখন জীবিত ছিল সে সময় যদি পাকিস্তানের তরফ থেকে তাকে কোথাও গেস্ট হিসেবে নিমন্ত্রণ করত, আমেরিকা কি পাকিস্তানকে ছেড়ে দিত? কখনোই ছাড়তো না। ঠিক তেমনি ভারতের থেকে বিতাড়িত জাকির নায়েককে যখন কাতারে তারা গেস্ট হিসেবে নিমন্ত্রণ করে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি তো অন্তত কাতারকে বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করি না। তো যাই হোক, বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে হলো বর্তমানে কিন্তু অস্বীকার করার জায়গা নেই যে ভারতের বিদেশ নীতি কিন্তু অনেকটা স্ট্রং হয়েছে, এবং বর্তমান ভারতের শক্তপোক্ত বিদেশ নীতির কারণেই কিন্তু এই 8 জন প্রাক্তন নৌসেনা কর্মী তারা ভারতে ফিরেছে। এর আগে আমরা দেখেছিলাম 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, যে যুদ্ধে বাংলাদেশের জন্ম হয়েছিল, এবং যে বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে কথা বলে। যাই হোক, আমি ওই বিতর্কে যাব না, কিন্তু 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধে প্রায় 93,000 পাকিস্তানি সৈনিক আত্মসমর্পণ করে, এবং এই পাকিস্তানি সৈনিকদের বিনা শর্তে একরকম পাকিস্তানে পরে ফেরত দেওয়া হয়, এবং সে সময় ভারত সরকারের তরফ থেকে পাকিস্তানের থেকে কিছু সেনাদের তো ফেরত নেওয়া হয়েছিল, কিন্তু এমন 54 জন সৈনিক রয়ে গেছিল যারা পাকিস্তান সরকার যাদের কখনো দায় নিইনি, পাকিস্তান কখনো স্বীকার করেনি যে এই সৈনিকগুলো তাদের কাছে আছে, এবং এই 54 জন সৈনিকের সঙ্গে পরে কি হয়েছিল তার কোনো রিপোর্ট এখনো পর্যন্ত সামনে আসেনি। অন্যদিকে ফেব্রুয়ারি 2019 সাল অভিনন্দন বর্তমান, যে অভিনন্দন বর্তমানের এয়ারক্রাফট ভেঙে পড়ে পাকিস্তানে, এবং পাকিস্তানের তরফ থেকে সেই সময় কিন্তু অভিনন্দন বর্তমানকে ফেরত দিতে তারা একরকম বাধ্য হয়েছিল। তো এটা হচ্ছে বর্তমান ভারতের বিদেশ নীতি। এর আগেও আমরা দেখেছি পৃথিবীর যেখানে ভারতীয়রা অসুবিধায় পড়েছে, পৃথিবীর যেখানে ভারতীয়রা আটকে গেছে, ভারত সরকার তাদের সেখান থেকে নিয়ে আসার সম্পূর্ণ চেষ্টা করেছে। তা সে 2015 সালে অপারেশন রাহাতের মাধ্যমে ইয়েমেন থেকে 5,600 লোককে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হোক, বা নেপাল থেকে অপারেশন মৈত্রীর মাধ্যমে ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসা হোক। 2022 সালে ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ হয়, সেই সময় ইউক্রেনে যেসব ভারতীয়রা আটকে ছিল তাদের ভারত সরকার অপারেশন গঙ্গার মাধ্যমে সেখান থেকে নিয়ে এসেছে, এবং সেই সময় যদি দেখা হয় অপারেশন গঙ্গা যখন চালু হয় তখন ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধকে কিন্তু সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয়। এটা হচ্ছে বর্তমান ভারতের বিদেশ নীতি। এছাড়া 2023 সালে অপারেশন অজয়ের মাধ্যমে ইসরায়েল আর ফিলিস্তিনের যখন যুদ্ধ শুরু হয়, ইসরায়েল আর গাজার মধ্যে যে যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে যেসব ভারতীয়রা আটকে পড়েছিল তাদেরকে ভারত সরকার নিয়ে এসেছে। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে। তো যাই হোক, বর্তমানে কাতারের তরফ থেকে যে 8 জন প্রাক্তন নৌসেনা কর্মীকে মুক্তি দিয়েছে, এটা আমার তো মনে হয় ভারত সরকারের হস্তক্ষেপ ছাড়া একরকম অসম্ভব ছিল। তাছাড়া আর একটা খবর সামনে আসছে যে ভারত সরকার কাতারের সঙ্গে $78 বিলিয়ন মূল্যের আগামী 20 বছরের জন্য একটা ডিল করেছে, যে ডিলের মাধ্যমে ভারত সরকার কাতারের থেকে এলএনজি গ্যাস কিনবে। তো হতে পারে ভারত সরকার আর কাতারের মধ্যে এই ডিলের কারণেই হয়তো 8 জন প্রাক্তন নৌসেনা কর্মীকে তারা মুক্তি দিয়েছে, এমনটাও হতে পারে। তো আশা করি টপিকটি সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।